আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশের রাজনীতির বর্তমান পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নিচ্ছে সেটা বোঝা এখন সাধারণ মানুষের জন্য বেশ কঠিন হয়ে পড়েছে। চারিদিকে শুধু মিটিং আর মিটিং। কোনোটা প্রকাশ্যে হচ্ছে, আবার কোনোটা হচ্ছে একদম গোপনে। কখনো দেশীয় রাজনৈতিক শক্তির সাথে, আবার কখনো বা বিদেশি পরাশক্তির সাথে। আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলোই একটু গভীরভাবে দেখার চেষ্টা করব। বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার যে এখন এক বিশাল চ্যালেঞ্জের মুখে পড়েছে, যাকে বলা যেতে পারে দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থা, সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন গত কয়েকদিনে রাজনীতির মাঠে বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে। খবর পাওয়া যাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের উপর বিদেশি মিত্ররা, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপের শক্তিশালী দেশগুলো, তাদের আস্থা হারাতে শুরু করেছে। সরকার চেষ্টা করছিল দুই দিকে সামাল দিয়ে চলতে, কিন্তু সেটা করতে গিয়েই এখন হিতে বিপরীত হওয়ার উপক্রম। আমেরিকার মন রক্ষা করতে গিয়ে সরকার এক ধরনের পদক্ষেপ নিচ্ছে, আবার ইউরোপকে খুশি রাখতে গিয়ে আগে যে কথা দিয়েছিল সেটা রাখতে পারছে না। এই জটটা আসলে কোথায় পেকেছে আসুন একটু ভেঙে বলি। শুরুতেই আসি আমেরিকার সাথে সম্পর্কের বিষয়টা নিয়ে। আপনারা জানেন ডক্টর খলিলুর রহমান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করে এসেছেন। সেই সফর শেষে তড়িঘড়ি করে সরকার একটা বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে, আর সেটা হলো বোয়িং বিমান কেনার চুক্তি। শোনা যাচ্ছে আমেরিকার মন পেতেই এই মাসে, অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে এই চুক্তিটা সেরে ফেলার প্রস্তুতি চলছে। বিষয়টা এখানেই শেষ নয়। এই প্রক্রিয়াটা যাতে একদম নির্বিঘ্নে সম্পূর্ণ করা যায়, তার জন্য সরকার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদেও বড় ধরনের রদবদল করেছে। শেষ মুহূর্তে এসে প্রশাসনের তিনজন অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তাকে বিমানের পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ নিয়ে কিন্তু চারিদিকে বেশ সমালোচনাও শুরু হয়েছে। কারণ এখানে খুব স্পষ্ট, যাদের নিয়োগ দেওয়া হয়েছে তাদের এভিয়েশন বা বিমান পরিচালনা সংক্রান্ত কোনো পূর্ব অভিজ্ঞতা আছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন প্রশ্ন হলো, সরকার কেন এত তড়িঘড়ি করছে? এর একটা বড় কারণ হলো ইউরোপের চাপ। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু এর আগে ইউরোপের দেশগুলোকে কথা দিয়েছিল যে তারা এয়ারবাস কিনবে, কিন্তু এখন যখন তারা আমেরিকার দিকে ঝুঁকে বোয়িং কেনার তোড়জোড় শুরু করেছে, তখনই ইউরোপের শক্তিশালী দেশগুলো, যেমন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্বাভাবিকভাবেই কিন্তু সরকারের উপর ভীষণ রকম চলেছে। কারণ এয়ারবাস কেনার আশ্বাস দিয়ে এখন সরকার সেই অবস্থান থেকে যোজন যোজন দূরে সরে গেছে। অর্থাৎ এক কুল রাখতে গিয়ে অন্য কুল হারানোর দশা। আবার আমেরিকার দিকটাও যে খুব মসৃণ তা কিন্তু নয়। বোয়িং কেনার প্রক্রিয়া শুরু করতে গেলেও যুক্তরাষ্ট্র আরো অনেক শর্ত জুড়ে দিয়েছে, যা পূরণ করতে হিমশিম খাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার। বিশেষ করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যখন মার্কিন সফরে গিয়েছিলেন, তখন তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে, যার সদুত্তর তিনি দিতে পারেননি বলেই কিন্তু শোনা গেছে। ফলে ট্রাম্প প্রশাসন এখন কিছুটা ভিন্ন পথে হাঁটা শুরু করেছেন। এই ভিন্ন পথটাই হলো এখনকার রাজনীতির সবচেয়ে বড় এবং কৌতূহলের বিষয়। সূত্রগুলো বলছে সরকারের উপর আস্থা কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা এখন আর শুধু
সরকারের উপর কোনোভাবেই নির্ভর করে বসেনি। এখন তারা সরাসরি বাংলাদেশের প্রধান ৩টি রাজনৈতিক দলের সাথে যোগাযোগ শুরু করেছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাথেও নাকি গোপনে বৈঠক হয়েছে। অন্যদিকে বিএনপি এবং জামাতে ইসলামের সাথে বৈঠকের যে খবর, সেগুলো তো ইতিমধ্যেই আপনারা গণমাধ্যমেই দেখেছেন। যদিও বলা হচ্ছে যে এসব বৈঠকে মূলত বাণিজ্য নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু ভেতরের খবর হলো আলোচনা আসলে এমন কিছু বিষয় নিয়ে হচ্ছে যা অদূর ভবিষ্যতে দেশের রাজনীতি এবং নির্বাচনের দৃশ্যপট পুরোপুরি বদলে দিতে পারে। চলুন একটু পেছনে ফিরে তাকাই। ট্রাম্প প্রশাসনের আরোপিত রেসিপ্রোকাল ট্যারিফ বা শুল্ক সামাল দিতে গিয়ে ইউনূস প্রশাসন নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা গোপন চুক্তি করেছিল। এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছিল, কিন্তু সরকার তাতে খুব একটা কান দেয়নি। শুধু তাই নয়, আমরা দেখেছি দেশের টাকা গচ্চা দিয়ে যুক্তরাষ্ট্র থেকে বেশি দামে গম আমদানি করা হয়েছে, অথচ রাশিয়ার গমের দাম ছিল অনেক কম। কিন্তু সরকার যুক্তরাষ্ট্রের বাজার রক্ষা করা এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্যিক চুক্তি টিকিয়ে রাখাকে কিন্তু বেশি গুরুত্ব দিয়েছে। গত অক্টোবরে যুক্তরাষ্ট্র থেকে যে গম আমদানি করা হয় তার দাম প্রতি টনে রাশিয়ার গমের তুলনায় প্রায় $80 বেশি ছিল। ভাবুন একবার, দেশের এই অর্থনৈতিক অবস্থায় এত বেশি দামে পণ্য কেনা হলো শুধুমাত্র কূটনৈতিক সম্পর্ক ঠিক রাখার জন্য। তবুও কি শেষ রক্ষা হচ্ছে? অক্টোবরে প্রায় ৫৭,০০০ টন গমের প্রথম চালান যুক্তরাষ্ট্র থেকে দেশে এসেছে। মোট ৪,৪০,০০০ টন গম কেনার চুক্তি আছে। এখানে মজার ব্যাপার হলো, এই আমদানির ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো সরকারি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়নি। সরকার প্রলোভন বা অন্য কোনো কারণে চুক্তি করেছে সিঙ্গাপুর ভিত্তিক একটি তৃতীয় পক্ষ বা থার্ড পার্টি প্রতিষ্ঠানের সাথে। এই বিষয়গুলো মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে খলিলুর রহমান তুলে ধরেছিলেন, কিন্তু মার্কিন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তার ব্যাখ্যা খুব একটা মনোভূত হয়নি। আর সেই বার্তা পেয়েই এখন সরকার উঠে পড়ে লেগেছে বোয়িং কেনার চুক্তিটা যত দ্রুত সম্ভব সেরে ফেলতে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পর্ষদে যে রদবদল আনা হয়েছে সেটা একটু আসলে তলিয়ে দেওয়া দরকার। গত ১৫ই জানুয়ারি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়। সেখানে কিন্তু দেখা যায় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবকে বিমানের নতুন পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন, সামনে যেখানে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের মতো বিশাল কর্মযজ্ঞ অপেক্ষা করছে, সেখানে নির্বাচন কমিশনের সচিবকে কেন বিমানের পরিচালক পদে নিয়োগ দেওয়া হলো? এটা নিয়ে সংশ্লিষ্ট মহলে বিষয়ের শেষ নেই। তাছাড়া এই তিনজনের কারোরই এভিয়েশন বা বিমান খাত নিয়ে কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। দেখুন, ভেতরের খবর হলো যারা মার্কিন বোয়িং কেনার বিরোধিতা করেছিলেন তাদের পর্ষদ থেকে সরিয়ে দিয়ে এই নতুনদের বসানো হয়েছে, যাতে চলতি মাসেই বোয়িং এর সাথে চুক্তিটা সই করা যায়। বোয়িং এর সাথে এই চুক্তির আওতায় প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালের অক্টোবরে এবং বাকিগুলো ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে পাওয়ার কথা। কিন্তু সরকারের এই সিদ্ধান্তে ইউরোপের দেশগুলো, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন ভীষণ ক্ষুব্ধ।
কারণ গত নভেম্বরে এই দেশগুলোর রাষ্ট্রদূতরা ঢাকায় প্রকাশ্যে এয়ারবাস কেনার পক্ষে নানা ধরনের কূটনৈতিক তৎপরতা কিন্তু চালিয়েছিলেন। এমনকি গত সরকারের আমল থেকেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে ১৪টি প্লেন বিক্রির প্রস্তাবও দিয়ে রেখেছিল এয়ারবাস। জার্মানির রাষ্ট্রদূত তো কোনো রাগঢাক না রেখেই বলেছিলেন, বাংলাদেশ যদি এয়ারবাস কেনার প্রতিশ্রুতি থেকে সরে আসে তাহলে ইউরোপের সাথে বাণিজ্য সম্পর্কে এর প্রভাব পড়বে। দেখুন, ইউরোপের বাজারে শুল্ক ছাড়ের সুবিধা পাওয়ার যে আলোচনা চলছিল সেটা এই সিদ্ধান্তের কারণে বদলে যেতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্রকে খুশি করতে গিয়ে সরকার এখন ইউরোপের মতো বিশাল একটা বাজার এবং মিত্রকে অনেকটাই হারাতে বসেছে। এখানে কূটনৈতিক সূত্রগুলো বলছে নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রকে খুশি করতেই এই তড়িঘড়ি করে চুক্তির উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু এতে হিতে বিপরীত হয়ে গেছে। ইউরোপীয় মিত্ররা এখন ভিন্নভাবে চিন্তা করছে। শোনা যাচ্ছে নির্বাচনকে ঘিরে সরকারের ওপর ইউরোপীয় দেশগুলোর চাপ খুব শীঘ্রই দৃশ্যমান হবে। এমনকি নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়ন আগে যেসব সিদ্ধান্তের কথা জানিয়েছিল সেগুলোতেও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এরই মধ্যেই আবার রাজনীতির মাঠে নতুন সমীকরণ দেখা যাচ্ছে। ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে আলাদা আলাদাভাবে ভার্চুয়াল বৈঠক করেছেন। এখানে কৌতূহলের বিষয় হলো, মাত্র ১ সপ্তাহ আগেই সরকারের প্রতিনিধি খলিলুর রহমান এই একই প্রতিনিধিদের সাথে কিন্তু বৈঠক করে এসেছেন। তাহলে এখন আবার রাজনৈতিক দলগুলোর সাথে আলাদা বৈঠকের প্রয়োজন পড়ল কেন? এখান থেকেই প্রশ্ন উঠছে যে সরকার কি আসলে যে পরিস্থিতি সেটা নিয়ন্ত্রণে রাখতে পারছে? অধ্যাপক ইউনূসের সরকার নিজেদের এখতিয়ারের বাইরে গিয়ে দেশের ইতিহাসে প্রথমবারের মতো যে গোপন চুক্তি করেছে সেটা ভবিষ্যৎ রাজনৈতিক সরকারগুলো দেশের স্বার্থের কথা চিন্তা করে বহাল রাখবে কিনা তা নিয়ে মার্কিন সরকারের মধ্যে এক ধরনের দুশ্চিন্তা কাজ করছে। এখানে মানবজমিন পত্রিকার এক রিপোর্টে বলা হয়েছে, ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ জেমিসন গিয়ারের সাথে তারেক রহমানের আধা ঘন্টা বৈঠকে এই ট্রেড নেগোসিয়েশন বা বাণিজ্য আলোচনার বিষয়গুলো উঠে এসেছে। মিস্টার গ্রিয়ার জানতে চেয়েছেন, সরকার যে নেগোসিয়েশন করেছে তাতে বিএনপির সম্মতি আছে কিনা। রিপোর্টে বলা হচ্ছে, তারেক রহমান স্পষ্ট করেছেন যে সরকারের করা আলোচনায় তাদের সম্মতি রয়েছে এবং সরকার যেভাবে আলোচনা এগিয়ে নিয়েছে তাতে তাদের কোনো ধরনের দ্বিমত নেই। এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো, চুক্তিটি যেহেতু গোপন তাই তারেক রহমানের তো সেটা দেখার কথা নয়। তাহলে সরকারে যাওয়ার আগেই চুক্তি না দেখেই তিনি কিভাবে এবং কেন এই নিশ্চয়তা আসলে দিচ্ছেন? আবার তারেক রহমানের সাথে এই ভার্চুয়াল বৈঠকটি হয়েছে ১৬ই জানুয়ারি। ঠিক তার আগের দিন ১৫ই জানুয়ারি সন্ধ্যায় তিনি সপরিবারে কিন্তু প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সরকার এটাকে নিছক সৌজন্য সাক্ষাৎ বললেও নির্বাচনের ঠিক আগে একটি প্রধান রাজনৈতিক দলের নেতার সাথে সরকার প্রধানের বৈঠক এবং তার পরপরই মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠকের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা নিয়ে প্রশ্ন কিন্তু উঠতেই পারে। জামাতে ইসলামের আমিরের সাথেও মার্কিন প্রতিনিধিরা বৈঠক করেছেন। তবে জামাতের প্রেস বিজ্ঞপ্তিতে তারেক রহমানের মতো কোনো নিশ্চয়তা দেওয়ার কথা উল্লেখ করা হয়নি। দেখুন, সব মিলিয়ে বোঝা যাচ্ছে অধ্যাপক ইউনূসের প্রশাসনের উপর
কিছুটা বিরক্ত হয়েই মার্কিন প্রশাসন এখন সরাসরি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সাথে যোগাযোগ শুরু করেছে। বাংলাদেশে নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ইতিমধ্যে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতার সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেছেন। আর এখানেই সবচেয়ে বড় খবরটি হলো, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের ২ জন শীর্ষ পর্যায়ের নেতার সাথেও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ২ জন ঊর্ধ্বতন কর্মকর্তার ভার্চুয়াল বৈঠক হয়েছে। শুধু আমেরিকা নয়, ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরাও আওয়ামী লীগের নেতাদের সাথে ইতিমধ্যে বৈঠক করেছেন। ১৮ই জানুয়ারির পর আওয়ামী লীগের পক্ষ থেকে বড় ধরনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে। সেটা হচ্ছে নো ভোট নো ভোট বা নৌকা নেই তো ভোট নেই, এমন স্লোগানে তারা মাঠে নামতে পারে বলে কিন্তু বিভিন্নভাবে শোনা যাচ্ছে। আর এই কর্মসূচির পরপরই বিদেশি শক্তিগুলো, যারা এতদিন সরকারের মিত্র বলে পরিচিত ছিল, তারাও নানা ধরনের বিবৃতি দিতে পারে বলে জানা গেছে। সেখানে ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা সামনে আসতে পারে। পাশাপাশি আইনশৃঙ্খলার অবনতি এবং জঙ্গিবাদ ইস্যুটিও তারা সামনে নিয়ে আসতে পারে। আসলে সরকার যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না, তার প্রমাণ আমরা প্রতিনিয়ত পাচ্ছি। দেখুন, গত ১৬ই জানুয়ারি ময়মনসিংহে বিএনপির এক বিদ্রোহী প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাত করে কিন্তু হত্যা করা হয়েছে। অন্যদিকে গাইবান্ধার এক স্বতন্ত্র প্রার্থীকে রংপুরে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। এমনকি খোদ নির্বাচন ভবনের ভেতরেও নজিরবিহীন ঘটনা ঘটেছে। দ্বৈত নাগরিকত্বের জেরে প্রার্থিতা বাতিল হওয়া এক প্রার্থীর পক্ষে আপিল করতে আসা এক ব্যক্তিকে নির্বাচন কমিশন ভবনের ভেতর থেকে বের করে এনে রাস্তায় বেধড়ক মারধর করা হয়েছে এবং এই বিষয়টি পুলিশের সামনেই ঘটেছে। অথচ পুলিশ সেখানে নির্বিকার ছিল। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন বরাবরের মতোই মুখে কুলু পেটে বসে আছে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় সারা দেশে যে ভৌগোলিক কাণ্ড ঘটেছিল, তখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো নির্বাচনী কর্মকর্তারাই হুমকি এবং লাঞ্ছনার মুখে অসহায় ছিলেন। দেশের গত ৫.৫ দশকের ইতিহাসে নির্বাচন কর্মকর্তাদের এতটা নাজুক দশা আর কখনো দেখা যায়নি। সেদিক থেকে বর্তমান নির্বাচন কমিশনের এই সময়টা ইতিহাসে একটা আলাদা জায়গা করেছে বলেই কিন্তু মনে হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে একটি সূত্র বলছে, সামনের ৭ থেকে ১০ দিনের মধ্যে দেশের রাজনীতিতে নাটকীয় মোড় আসতে পারে। এমনকি নির্বাচনের সাথে সংশ্লিষ্ট কয়েকটি ইস্যু আদালত পর্যন্ত গড়াতে পারে। আর যদি সেটা হয়, তবে দেশের রাজনীতি এবং নির্বাচন নিয়ে পরিস্থিতি আরো অনেক বেশি জটিল হয়ে উঠবে। এই সবকিছু এখন নির্ভর করছে বিদেশি পরাশক্তিগুলো আসলে কোন দিকে ঝুঁকছে তার উপর। আমেরিকা এবং ইউরোপের এই টানাপোড়েনের মধ্যে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেয়, সেটাই এখন কিন্তু দেখার বিষয়। এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার কথাগুলো শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।